মা, ও মা, ড্রয়িং স্যার আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে, তোমাদেরও যাবার কথা বলেছে। মা, ও মা, আমরা যাব তো মা? আজ পর্যন্ত কোনো দিন পিকনিকে আমি যাইনি। প্লিজ মা, প্লিজ। তুয়ার কথা কানে গেলেও কোনো উত্তর দেয় না সায়ন্তী। অথচ অন্য সময় ঠিক এর বিপরীত চিত্র থাকে। সারাক্ষণ মা আর মেয়ে কথা বলেই যাচ্ছে। মেয়ে যেমন বলে, মাও ততটাই বলে। ঠিক এই মুহূর্তে তুয়ার তার মাকে বড্ড অচেনা লাগে। খানিকটা ভয় নিয়ে মায়ের গায়ে আলতো করে হাত রাখে তুয়া। মা, আমি কি কোনো অন্যায় বায়না করে ফেলেছি? তুয়া এখন ক্লাস 5। বয়সের তুলনায় তুয়া একটু বেশি ম্যাচিওর্ড। তুয়ার দিকে মুখ তুলে যখন সায়ন্তী তাকায়, তুয়া দেখে তার মায়ের চোখে জল। দুহাত দিয়ে মাকে জড়িয়ে ধরে তুয়া। কেঁদো না মা, কেঁদো না। আমি আমি পিকনিকে যাবার বায়না করব না। আমরা আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলি তুয়া। ঘাড় কাত করে সম্মতি জানিয়ে তুয়া ঘর থেকে বেরিয়ে যায়। তুয়াকে তো কোনো দিন বলতে পারবে না সায়ন্তী কেন সে কোনো পিকনিকে যেতে চায় না। পিকনিক মানে অন্য সবার কাছে খুশি আনন্দের দিন হলেও তার কাছে সব হারিয়ে ফেলার দিন। আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। তখন শুধুই কষ্ট আর কষ্ট। অথচ একটা দিন সে, তার মা, বাবাই কত সুন্দর করে দিন কাটাতো। বাবাই চিরকাল আত্মভোলা প্রকৃতির। সায়ন্তী ছোট থেকে দেখে এসেছে মা কত সুন্দর করে বাড়ি আর স্কুল সামলে এসেছে। বাবা তো ভীষণভাবে মায়ের ওপর নির্ভরশীল ছিল। শুধুমাত্র বাবা বুঝত রং, তুলি, প্যালেট আর ক্যানভাস। এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে তুলির টান। আত্মমগ্ন বাবাকে পরম বিস্ময়ে দেখত সায়ন্তী। খুব ইচ্ছা করত এক ছুট্টে গিয়ে বাবাকে আদর করে আসে, কিন্তু মায়ের বারণ ছিল, বাবা যখন মন দিয়ে আঁকবে তুমি কিন্তু বাবাকে একদম ডিস্টার্ব করবে না মিঠুয়া। আর আজ মিঠুয়া ডাকটাই তার জীবন থেকে হারিয়ে গেছে। মায়ের সঙ্গে আরও একটা মানুষ হারিয়ে গেছে তার জীবন থেকে, যদিও সেই মানুষটাকে একেবারেই আর মনে রাখতে চায় না সায়ন্তী, কিন্তু চাইলেও তাকে ভুলতে পারে না। সে হলো সুমতি পিসি, বাবাইয়ের ছবির প্রধান ভক্ত। তাদের 3 জনের বাড়িতে সুমতি পিসি কবে যে 4 জন হয়ে ঢুকে পড়েছিল সেটা ওরা কেন সুমতি পিসি নিজেও জানত না। বিয়ে করেনি সুমতি পিসি। নিজের বাড়িতে যতটুকু সময় থাকতো তার থেকে বেশি সময় সায়ন্তীদের বাড়িতে কাটাতো। মা খুব ভালোবাসত সুমতি পিসিকে। বাবাই পছন্দ করতো কিনা সুমতি পিসিকে সেটা সায়ন্তী ঠিকমতো বুঝতো না। মায়ের কোনো কারণে ফিরতে দেরি হলে বা কাজ থাকলে নির্দ্বিধায় সুমতি পিসিকে বলে যেত, সুমতি, তোমার দাদাকে বিকেলে চাটা করে দিও, আর মিঠুয়া স্কুল থেকে ফিরলে ওকে খেতে দিও, আর লক্ষ্য রেখো মাছটা নিজে না খেয়ে বিড়ালকে খাইয়ে না দেয়। দিনগুলো কত সুন্দর, কি দারুণ ঝলমলে ছিল। আচ্ছা, সেই দিনটা কি না এলেই চলছিল না? তাহলে আজ সায়ন্তী জীবনটাকে অন্যভাবে পেত। সেদিন সায়ন্তীদের পাড়া থেকে সবাই গিয়েছিল পিকনিক করতে ফুলেশ্বরে, গঙ্গার ধারে। সায়ন্তীদের সঙ্গে সুমতি পিসিও গিয়েছিল। পিকনিক জমে উঠেছিল। এমন সময় রুবিদি দৌড়ে এসে পাড়ার কাকিমা জেঠিমাদের কাছে ফিসফিস গুজগুজ করে কী সব বলে। মা জানতে চাইলে কিছু বলে তো না, উল্টে বলে, তোমার এসব না জানাই ভালো। মা কীরকম অস্থির হয়ে পড়ে। অন্যদের লক্ষ্য করে নিজেও তাদের পিছু পিছু যায়। সায়ন্তীও মায়ের সঙ্গ ছাড়ে না। তখন সে একেবারে ছোট নয়, ক্লাস 10।
কৌতূহলের পারদ অনেক বেশি, কিন্তু আজ মনে হয় সেদিন অতটা কৌতূহল না দেখালে ওই দৃশ্যটা অন্তত তার মনে চিরস্থায়ী হয়ে যেত না। সুমতি পিসি আর বাবাকে ওইভাবে খোলা গঙ্গার পাড়ে দেখবে, সেটা সে কেন কেউ কোনো দিন ভাবতেও পারেনি। বাবাই আত্মভোলা মানুষ ঠিকই, কিন্তু কখনো তার চারিত্রিক দৌর্বল্যের কথা কেউ জানত না। মা তীব্র স্বরে সুমতি বলে ডেকে উঠেছিল, তারপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। বাবাই দৌড়ে এসে মাকে তুলতে চাইলেও পাড়ার কেউ স্বীকার করেনি। বাবাই তাদের বারবার বলেছিল, সবার ভুল হচ্ছে, আসল ঘটনাটা হলো। কিন্তু না, বাবাইয়ের কথা শোনার মতো তখন কারোর মানসিক অবস্থা ছিল না। সবাই মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর মা একেবারে পাথর হয়ে গিয়েছিল। চলছিল, ফিরছিল, কাজ করছিল, সবই, কিন্তু সায়ন্তীর মনে হতো এটা তার মা নয়, পাথরের মা। বাবাই চেষ্টা করেছিল মায়ের সঙ্গে কথা বলতে, কিন্তু মায়ের ওই অবস্থা দেখে সাহস করে উঠতে পারেনি। শুধু তাই নয়, তার চোখে চোখ রেখেও বাবাই কোনো কথা বলেনি। তবে তার পাথরের মাকেও কাছে পাওয়া হলো না বেশি দিন। ফুলেশ্বরের ঘটনার দিন 7 মধ্যে মা নিজেকে শেষ করে দিল। সায়ন্তীর সেদিন চরম কষ্টের মধ্যেও মনে হয়েছিল তার মা বোধহয় এবার শান্তি পেল। সুমতি পিসি এসেছিল মাকে শেষ দেখা দেখতে। সায়ন্তী ঘরে তো দূর, বাড়ির ভেতরেই পা রাখতে দেয়নি। শুধু দেখেছিল বাবাইয়ের দৃষ্টিটা আরও যেন বোবা হয়ে গেছে। একটা বাড়িতে 2 মেরুর বাসিন্দা হয়ে গিয়েছিল সায়ন্তী আর তার বাবাই। এরপর থেকে একটা দিনের জন্যেও সে বাবাইকে তুলি হাতে দেখেনি। নিজেকে ঘরবন্দি করে শুধু একটার পর একটা সিগারেট খেয়ে যেত। খুব কষ্ট হতো সায়ন্তীর বাবাইয়ের এই অবস্থা দেখে, কিন্তু পর মুহূর্তে যখন পিকনিকের ঘটনা মনে পড়ে যেত, তার সারা মনটা ঘৃণায় ছেয়ে যেত। কিন্তু আজ তুয়াকে কি বলবে সে? তার নিজের জীবনের কষ্ট, হতাশার জন্য তুয়াকে তার জীবনের স্বাভাবিক চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করা অন্যায় হবে। সায়ন্তী ভাবে তুয়া এখন একটু বড় হয়েছে। ড্রয়িং স্যার ম্যামদের সঙ্গে তুয়াকে পিকনিকে পাঠালে খুব একটা অসুবিধা হবে না তুয়ার। কিন্তু তুয়ার জেদের কাছে হার মানতে হয় সায়ন্তীকে। দীর্ঘ 20 বছর পর বাধ্য হয় সায়ন্তী পিকনিকে যেতে। গিয়ে অবশ্য খুব একটা খারাপ লাগে না সায়ন্তীর। ছোট ছোট ছেলে মেয়েগুলো প্রাণের আনন্দে মনের খুশিতে ঝলমল করছে। তুয়া তার মাঝেই একবার করে এসে সায়ন্তীর গালে একটা করে হামি দিয়ে দৌড়ে খেলতে চলে যাচ্ছে। মাঝে মাঝে সায়ন্তীর মনে হয় তুয়া খুব ছোট হলেও তাকে বেশ বোঝে। সায়ন্তীর চোখ চলে পাশের পিকনিক স্পটে। সেখানেও অনেকগুলো বাচ্চা খেলছে, তবে কারোর রঙিন পোশাক নয়। আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট, আর মেয়েরা কালো স্কার্ট। অবাক লাগে তার। পায়ে পায়ে এগিয়ে যায় সায়ন্তী। তোমরা কোথা থেকে এসেছ জানতে চায় সায়ন্তী। কচি গলাগুলো বলে ওঠে, আমরা আমরা এসেছি আনন্দমঠ অরফানেজ থেকে। আপনি কাউকে খুঁজছেন? সায়ন্তীর পিছন দিক থেকে একজন মহিলা বলে ওঠেন। সায়ন্তী ঘুরে দাঁড়িয়ে হাত জোড় করে, কিন্তু মুখ দিয়ে নমস্কার শব্দটা বের হয় না। কাকে দেখছে সে? এই মানুষটার জন্যই তো জীবনে এতগুলো বছর সে পিকনিকে আসেনি, আর আর আজ তার সঙ্গেই দেখা হলো। মিঠুয়া, মিঠুয়া, যাস না, তোর সঙ্গে আমার অনেক অনেক কথা আছে। অনুনয়ের সুরে সুমিতি পিসি বলে ওঠে। খবরদার, আমাকে মিঠুয়া বলবে না। তোমার কথা শোনার মতো কোনো আগ্রহ আমার নেই। তোকে তোকে আজ শুনতেই হবে।
বৌদি ভুল বুঝে নিজেকে শেষ করে দিল। দাদাও না মরে বেঁচে আছে। বাবা, সব খবর রাখছো দেখছি, কিন্তু তোমার মতো মানুষ এই কচি পবিত্র প্রাণগুলির সঙ্গে কেন? তোমার কলুষতা ওদেরকেও কালিমালিপ্ত করে দিতে পারে। সায়ন্তীর কঠিন কথা কানে না তুলে সুমতি পিসি বেশ দৃঢ়ভাবে বলে, তোকে তোকে আজ সব কথাটুকু শুনতেই হবে, সব সত্যিটুকু আমার শুনতেই হবে, না হলে আমি মরেও শান্তি পাবো না রে। আর আর তুইও তোর বাবাকে সারা জীবন অপরাধী করে রেখে দিবি। চুপ করে বস এখানে। সায়ন্তী কেমন যেন ঘোরের মধ্যে সুমতি পিসির পাশে বসে পড়ে। সেদিন আসলে কি হয়েছিল সেটা কারোর জানার কথা নয়। সপুদা মানে তোর বাবা গঙ্গার ধারে ঘুরতে এসেছিল, সেটা আমি বা দীপ কেউ দেখিনি। দীপ মানে আমাদের পাড়ার দীপ কাকু? মা মারা যাওয়ার পর হঠাৎ করেই পাড়া ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিল। হ্যাঁ, সেই দীপ। আমি ভালোবেসেছিলাম দীপকে, দীপও আমাকে ভালোবাসে এমনটাই জানতাম। সেদিন গঙ্গার ধারে আমরা আলাদা করে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমার ধারণা ভুল ছিল। দীপ যে আমার সঙ্গে নোংরামো করবে তা আমি স্বপ্নেও ভাবিনি রে। আমার লজ্জা ঢাকতে সপুদা তার চাদর দিয়ে আমাকে জড়িয়ে মাটি থেকে তুলতে যাবে, ঠিক ঠিক সেই সময় রুবি সবাইকে ডেকে আনে আর ঘটনাটার ভুল ব্যাখ্যা করে। লজ্জায় অপমানে সপুদা কোনো কথা বলতে পারে না। আমি বলতে চাইলে সপুদা বলে পরে বৌদিকে সে নিজে বুঝিয়ে বলবে। কিন্তু বৌদি ওই দেবতুল্য মানুষটার ঘর করেও কি করে এত বড় ভুল বুঝলো তাকে? নিজেকে শেষ করে দেওয়ার আগে একবারও কেন দাদার কথা শুনল না? সায়ন্তী কাঁদতে কাঁদতে বলে, তুমি তুমি কেন সেদিন সবটা খুলে বললে না? সুমতি পিসি, তুমি কি করলে? তাহলে তাহলে আমার মা যে আজ। তুই কি ভাবছিস আমি সে চেষ্টা করিনি? বৌদি আমার কথা শোনা তো দূর, পাশে আসতে পর্যন্ত দেয়নি। আজ আমি মুক্ত রে। যে ভার আমায় প্রতিদিন একটু একটু করে শ্বাস রোধ করে দিত, আজ তা থেকে আমি চির মুক্তি পেয়েছি। সায়ন্তী ছুটছে অনেকগুলো বছর মানুষটাকে বিনা অপরাধে অপরাধী করে রেখে দিয়েছে। মাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই, কিন্তু নিজেকে তো সমর্পণ করতে পারবে ওই শীর্ণ বিনা অপরাধে ভারে ঝুঁকে যাওয়া অকাল বুড়ো হয়ে যাওয়া তার বাবার কাছে। বাবাই আমি আসছি, আমি তোমার কাছে আসছি বাবাই, তোমার মিঠুয়া হয়ে। শুনলেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তোমার মিঠুয়া। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভালো গল্প শুনতে আমার চ্যানেল কণ্ঠে কোয়েলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।